রহমতুল্লাহ আবারাকাতু। সম্মানিত দেশবাসী, আশা করি আপনারা যে যেখান থেকে লাইভ দেখবেন ভালো আছেন। প্রবাসী ভাইয়েরা নিশ্চয়ই ভালো আছেন। বাংলাদেশের মানুষ আমরা যারা দেশে আছি, প্রবাসে আছি, সবারই ভালো থাকার কথা। তবে বাংলাদেশ খুব একটা ভালো না। তো আপনারা জানেন বাংলাদেশের মধ্যে বাংলাদেশের যে 11 দলীয় জোট, সে জোট থেকে চরমনার পীর সাহেবকে বাইর করে নিল, কারণ তারা একটা সফল হয়েছে। তাদের একটা বিশাল টার্গেট ছিল জোটটাকে দুর্বল করা, কিছুটা হলো দুর্বল করা। কিন্তু যতটুকু দুর্বল চরমনার পীর সাহেব বাহির হওয়ার পর হয়েছে, মনে হয় তার চেয়ে বেশি শক্তিশালী হয়ে গেছে 11 দল থেকে 10 দলীয় জোট, এক দল বাদ দেওয়ার পর। কারণ আপনারা দেখতেছেন এর মধ্যে চরমনার পীর সাহেবের বিভিন্ন আলেম সমাজ এবং বিভিন্ন জায়গাতে যে চতুর্দিক থেকে চরমনার পীরের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ব্যাপক হারে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিতেছে। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক। তো এই যে জামাত ইসলামীতে যোগ দিতেছে চরমনার পীর সাহেবের আলেম সমাজ এবং তাদের বিভিন্ন নেতৃবৃন্দ, এটা একটা ভালো দিক আলহামদুলিল্লাহ। তো এই যে একটা ভালো দিক, ভালো দিকের ভিতরেও যত নির্বাচনের টাইম কমে আসতেছে, নির্বাচনের আপনারা জানেন এর মধ্যে এই ঋণ খেলাফির জন্য যাদের নমিনেশন অবৈধ হওয়ার কথা ছিল, এইরকম ৪৫ জনের মতো, ৪৫ জন ঋণ খেলাফি। ভাবতে পারেন ৪৫ জন ঋণ খেলাফি, তার মধ্যে একজনের ঋণের পরিমাণ ১৭,০০০ কোটি টাকা। ১৭,০০০ কোটি টাকা। এই যে ঋণ খেলাফি, এই ঋণ খেলাফির সংখ্যা ৪৫ জন। তো ৪৫ জন ঋণ খেলাফির মধ্যে এরা, এই যে ব্যক্তিগুলা যারা বিগত আওয়ামী লীগ সরকারের ১৬-১৭ বছর আমলে বিএনপির এই লোকগুলা যে মানে তারা হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাফি। একজনের যদি হয় ১৭,০০০ কোটি টাকা এবং বিভিন্ন আসনে এই ৪৫ জন, চিন্তা করতে পারেন ৪৫ জন ঋণ খেলাফি, যাদের হাজার হাজার কোটি টাকা, একজনেরই ১৭,০০০ কোটি টাকা। এইরকম ৮০০ কোটি টাকা, ১৭,০০০ কোটি টাকা, এইরকম মনে করেন। এইরকম কোটি কোটি টাকা যারা জনগণের টাকা এই ব্যাংক থেকে নিল। ধরেন আপনি একটা ব্যাংকে যখন আমরা অ্যাকাউন্ট করি, হাজার হাজার মানুষের যখন অ্যাকাউন্ট থাকে, সেখানে যখন আমরা টাকা পয়সা গুলো তোলা করি, জমা করি, রাষ্ট্রীয় টাকা পয়সা, ব্যাংকের আমানত এবং জনগণের যে আমানত ব্যাংকে রাখা হয়, বিভিন্ন ডিপোজিট করে বা বিভিন্ন ভাবে জমা রাখা হয়, এই সকল টাকাগুলা একত্রিত হয়। এরকম প্রতিটা ব্যাংকে হাজার হাজার কোটি টাকা। আপনার ১ লাখ টাকা, আমার ৫০,০০০ টাকা, আরেকজনের ১০ লাখ টাকা, আরেকজনের ১ কোটি টাকা, আরেকজনের ৫০ লাখ টাকা, আরেকজনের ৫০০ টাকা। এই যে সকল টাকা, রাষ্ট্রীয় টাকা সহ প্রতিটা ব্যাংকে যখন এই টাকাগুলা বিভিন্ন ভাবে জমা হয়, তোলা হয়, এই টাকাগুলাই দেখা গেল যে বাংলাদেশের যারা রাঘব বোয়াল, যারা ক্ষমতায় এসে জনগণের কল্যাণ করতে চায়, তারা কল্যাণ না করে কি করে, এখান থেকে মনে করেন উচ্চ মানে অঙ্কের টাকা ঋণ নেই। এই যে হাজার হাজার কোটি টাকা একজন ব্যক্তিকে দেয়া দেওয়া, ১৭,০০০ কোটি টাকা একজন ব্যক্তির ঋণ খেলাপি। তো এখন এই ব্যক্তিটারও আদালত বলে, নির্বাচন কমিশন বলল কি, যে আপনারা আপনাকে এই টাকাগুলা দিয়ে দিয়েন, আপনাকে বৈধতা দিয়ে দিলাম। তো ১৭,০০০ কোটি টাকা আপনি দিয়ে দিয়েন, এ কথা বলে তাকে নির্বাচন করার জন্য তার নমিনেশন বৈধতা পেল। এখন আপনি চিন্তা করেন, এই ৪৫ জন ঋণ খেলাপি যারা ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা ছিল বিএনপির লোকজন। তো এখন এই ৪৫ জন লোকের হাজার হাজার কোটি টাকা যে ঋণ খেলাপি হয়েছে, এই লোকগুলা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তারা ছিল বিএনপির বা অন্য দলের। এই লোকগুলা যখন আপনার বিরোধী দলে থেকে আওয়ামী লীগ একটা জিনিস চিন্তা করেন, বিএনপির এই যে ফখরুল ইসলাম সাহেব বলতেন ঈদের পরে সরকার পতন আন্দোলন, ঈদের পরে সরকার পতন আন্দোলন। এই কথা শুনতে শুনতে ১৭ বছর চলে গেছে। ১৭ বছর চলে গেছে, কিন্তু সরকার পতনের কঠিন কোনো কর্মসূচি দেয় নাই। কেন দেয় নাই? এই যে তারা আওয়ামী লীগের কাছ থেকে, আওয়ামী লীগ লুটে পেটে খেয়েছে বেশি, আর তারা খাইছে মোটামুটি। এখন যারা নির্বাচনের প্রার্থী হয়েছে, এদের ঋণ খেলাপি যদি ৪৫ জনের ঋণ খেলাপি থাকে হাজার হাজার কোটি টাকা, তাহলে এইরকম আরো প্রার্থী হয় নাই প্রতিটা
ইউনিয়নে, প্রতিটা থানাতে, প্রতিটা জেলাতে আরো কত হাজার, কত লাখ নেতা কর্মী আছে এরকম, যাদেরও ঋণ খেলাপি আছে। তাহলে বুঝতে পারছেন, একটা বিরোধী দল যারা ক্ষমতায় ছিল না, যাদেরকে জেলে ঢুকাইতো আওয়ামী লীগ, যাদের নামে মিথ্যা মামলা দিত, যাদেরকে মিছিল করার এই যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের, যে খুব কঠিন একটি অবস্থা, কঠিন একটি সময় অতিক্রম করতেছে, যেখানে চোর ডাকাত তারা নমিনেশন পেতেছে, চোর ডাকাতরা নমিনেশন পাইতেছে, যারা এই 16-17 বছর যারা জনগণের টাকা পয়সা লুটপাট করেছে, ঋণ খেলাপি করেছে। ঋণ খেলাপি মানে আপনি জনগণের টাকা, ব্যাংক থেকে সরকারের টাকা নিলেন, ঋণ নিলেন, 1000 কোটি টাকা, 2000 কোটি টাকা, 1700 কোটি টাকা, 800 কোটি টাকা, আপনি এই টাকাটা নিলেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন। পরবর্তী সময় এই টাকাটা আপনি সরকারকে জমা দিবেন, ব্যাংকগুলাকে এই টাকাটা, সরকার এই টাকা ব্যাংকের কাছে, ব্যাংকের এই টাকাগুলা জামানত, যে টাকা নিলেন এটা জমা দিবেন, কিস্তিতে কিস্তিতে জমা দিবেন। আপনি হাজার হাজার কোটি টাকা নিলেন, এই টাকাগুলা জমা দিলেন না ব্যাংকে, ব্যাংক ব্যাংকে পরিশোধ করলেন না টাকাগুলা, মানে জনগণের টাকাগুলা আপনি কি করলেন, মেরে দিলেন। তো আপনি এই যে টাকাগুলা নিলেন, 1700 কোটি টাকা একজন ব্যক্তি নিয়ে নিলেন, এর চেয়ে আরো বেশি নিলেন, কম নিলেন, হাজার হাজার কোটি টাকা যে আপনারা নিলেন ব্যাংক থেকে জনগণের টাকা, এই টাকাগুলা ফেরত না দিয়ে, টাকাগুলা আপনারা ব্যবসা বাণিজ্য যদি না করতে পারবেন, তাহলে আপনার টাকাগুলা নেন কেন, জনগণের টাকা? এরপরে আপনারা যে টাকাগুলা নিয়ে খেলাপি করলেন, এই টাকাগুলা যে দিচ্ছেন না, জনগণের টাকাগুলা যে পরিশোধ করতেছেন না, ব্যাংকের টাকাগুলো মেরে দিতেছেন, এগুলো তো জনগণের টাকা, মেরে দিয়ে এত বছর পর্যন্ত আছেন, সুখে শান্তিতে আরামে আছেন, আপনাদের কোনো সমস্যা হইতেছে না, আইনও কোনো ব্যবস্থা নিতে পারতেছে না, কারণ আইন আপনাদের কাছে বন্দী। এরপরে আইনের ব্যবস্থা নেওয়ার কথা, ব্যাংকের পক্ষ থেকে তাদেরকে মামলা, আইনের মাধ্যমে তাদেরকে, পুলিশ তাদেরকে গ্রেফতার করবে, তারপর তাদের সম্পদ বাজেয়াপ্ত করবে, এগুলা আদায় করবে, যে কোনো ভাবেই হোক। এগুলা পদক্ষেপ নেওয়ার কথা সরকারের, কিন্তু নেওয়া হইতেছে না। এই যে পদক্ষেপ না নিয়ে এই চোরেরা জনগণের টাকা পয়সা ডাকাতি করে, চুরি করে, এগুলো তো চুরি, এগুলো তো বেইমানি, এগুলো তো আত্মসাৎ। ব্যাংক থেকে জনগণের টাকা নিলে, খেলাপি হয়ে গেলেন, টাকাগুলো পরিশোধ করলেন না, এই টাকাগুলো মেরে দিলেন, তাহলে আপনারা তো ডাকাত, আপনারা তো চোর, আপনারা তো বাটপার, আপনারা তো ধোঁকাবাজ, আপনারা তো প্রতারক, আপনারা তো বেইমান, আপনারা তো মুনাফিক। কেন? আপনারা যে ওয়াদা করেছেন ব্যাংকের সাথে, টাকাগুলো ফেরত দিবেন, কিস্তিতে কিস্তিতে পরিশোধ করবেন, আপনার ওয়াদা খেলাপ করছেন, আপনার টাকাগুলো দিচ্ছেন না, আপনারা তো মুনাফিক। তাহলে এই চোরদেরকে, বাটপারদেরকে, মুনাফিকদেরকে 45 জন খেলাপি, এই চোর, এই বাটপার নির্বাচনী বৈধতা পেয়েছে নমিনেশনে, এখন তারা নির্বাচন করবে, মানে 45 জন বাটপার চোর, এরা এখন নির্বাচিত হয়ে সংসদে যাবে, এরা জনগণকে শাসন করবে, এরা সংসদে বসে আইন পাস করবে, এরা এলাকার মানুষের, আসনের যে মানুষগুলো আছে যার যার আসনের, এদের সেবা যত্ন করবে, এদের আমানতের রক্ষা করবে, এদেরকে দেখাশোনা করবে, এদের সকল দায়িত্ব, মানে এরা হচ্ছে আমাদের ইমাম, বুঝতে পারছেন, এরা হয়েছে আমাদের ইমাম। এখন তারা কি করবে, এই মানুষগুলার খেজমত করবে, এই মানুষগুলার আমানতের রক্ষা করবে, এদের হাতে হইল এই প্রতিটা আসনের লাখ লাখ মানুষের দায়িত্ব, এদের হাতে, এই চোরগুলার হাতে, বাটপারদের হাতে। অথচ এদের 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 নমিনেশন অবৈধ হওয়ার কথা, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা। এই লোকগুলো আওয়ামী লীগের আওয়ামী লীগ লুটপাট করেছে যেভাবে ব্যাংকের টাকা, এভাবে হাজার হাজার কোটি টাকা এস আলম সহ বিভিন্ন ভাবে যে নেওয়া হয়েছে, হ্যাঁ, ব্যাংক গুলা খালি করে, দেউলিয়া করে টাকা পয়সা এইভাবে নেতাদেরকে দেওয়া হয়েছে। আর নেতারা এখান থেকে, ব্যাংকের যে কর্মকর্তা আছে, তাদেরকে একটা কমিশন, উচ্চ আকারে একটা কমিশন, কোটি কোটি টাকা কমিশন দিয়ে, যারা এর সাথে জড়িত, এই ঋণগুলোর সাথে যারা জড়িত, এদেরকে কোটি কোটি টাকা দিয়ে বাকি টাকা তারা মেরে দেওয়ার জন্য। এই টাকাগুলো তো ব্যবসার জন্য না, যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নেয়, তারা ব্যবসার জন্য নেয় না, তারা নেয় মূলত টাকাগুলা মেরে দেওয়ার জন্য, মানে বিদেশে বাড়ি গাড়ি করবে, এদের সাথে এই ঋণগুলা ফাঁস করানোর সাথে, এই ঋণগুলা যাদের মাধ্যমে ফাঁস হয়, ঋণগুলা যাদের মাধ্যমে আপনার ইয়া হয়, যারা যে কর্মকর্তা কর্মচারীরা এই ঋণগুলাকে প্রমোট করেন, মানে অনুমতি দেন, এদের সবাইকে বন্টক দিতে হয় লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা দিয়ে এই উচ্চ
মানে অঙ্কের যে টাকা, এই টাকাগুলা ফাঁস করা হয়, মানে ব্যাংক থেকে সেই বিলগুলা ফাঁস করা হয়। এরপরে এগুলা ভাগ বাটোয়ারা করে কিছু কিছু টাকা কিছু এই মাধ্যমকে দিয়ে বাকি টাকা যে পক্ষ নেন, যে ব্যক্তি নেন, তারা বিভিন্ন প্রতিষ্ঠানের কাগজপত্র দেখায় নেন, ভুয়া প্রতিষ্ঠানের। এরপরে এগুলা মেরে দেন, এগুলো আর জনগণের টাকাগুলো আর পরিশোধ করেন না। এদের তো নির্বাচনে থাকার কথা না, নির্বাচনে নমিনেশন বৈধতা পাওয়ার কথা না, তারপরে বৈধতা পেয়েছে। কিভাবে পাইছে? ঢাকার এক প্রার্থীর এই গতকালকে শুনানি হওয়ার কথা ছিল। তো সেই প্রার্থীর ছেলে গতকালকে শত শত নেতাকর্মী মস্তান ক্যাডার নিয়ে আদালতের আশেপাশে আদালত পাড়ায় গিয়ে হাজির গতকালকে। তো আদালত পাড়ায় গিয়ে যে প্রার্থীর ওইখানে একটা দেখবেন তিল আছে, তিল, ঠিক আছে, দেখবেন ওই প্রার্থীর এখানে একটা তিল আছে সুন্দর, ওই প্রার্থীর ছেলে শত শত সন্ত্রাসী নিয়ে আদালত পাড়ায় হাজির, আদালতে গিয়ে উপস্থিত। আদালতের বিচারক মামলার শুনানি করতে পারলেন না। বিচারক কি করলেন? পালিয়ে গেলেন আদালত থেকে, মানে এই দিন আর শুনানি হবে না। সাহস নাই, বিচারকরা সাহস পাইতেছে না, ম্যাজিস্ট্রেটদেরকে রবিন ফারান্ডার মতন ব্যক্তিরা দমকাইতেছে, দমকাইতেছে। লজ্জা এই জাতির 18 কোটি মানুষের, 20 কোটি মানুষের। আমাদের মনে হয় বেঁচে না থেকে সবাই একসাথে, হ্যাঁ, আমাদের মনে বিষ খেয়ে আত্মহত্যা করা দরকার এই দেশের 18 কোটি মানুষের। আমরা কি এখনো মানুষের কাতারে আছি? আমাদের ম্যাজিস্ট্রেটকে যদি দম খায় সন্ত্রাসীরা, আর সন্ত্রাসীরা যদি আজকে 45 জন 46 জন এই ঋণ খেলাপি চোর ডাকাত যদি আজকে নমিনেশন বৈধতা পেয়ে নির্বাচন করতে পারে, তাহলে আগামীতে যে সংসদ হবে সেটা তো চোর ডাকাতের সংসদ হবে, চোরেরা ডাকাতেরা সংসদে বসবে। আর আমাদের ম্যাজিস্ট্রেটকে তারা দম খাবেন। নেত্রকোনার এক চেয়ারম্যান ম্যাজিস্ট্রেটকে দম খাইতেছেন। গতকালকে বিচারপতি বিচার আদালত থেকে পালিয়ে গেলেন, বিচার শুনানি করলেন না। এই বিএনপির নেতা তার ছেলের মস্তানদের ভয়ে, হুম, ওনাদের হুমকি ধমকিতে পালিয়ে গেলেন বিচারপতি। এর 2 দিন আগে আরেক বিচারপতিরা রায় দিলেন যে শাহজালাল ইউনিভার্সিটির নির্বাচন স্থগিত রাখতে হবে, এটার প্রভাব জাতীয় নির্বাচনে গিয়ে পড়বে, এই জন্য এটা স্থগিত রাখতে হবে। মানে চিন্তা করতে পারতেছেন কি চলতেছে? গতকালকে আপনার ঢাকা মিরপুরে মহিলা জামাতের প্রচারণায় তাদের হামলা করলো, মহিলাদের উপরে, পর্দানসীন মা বোনদের উপরে তারা হামলা করতেছে, মা বোনদেরকে তারা মারতেছে, মা বোনদের উপর তারা অ্যাটাক করতেছে। বিভিন্ন জায়গাতে মসজিদে গিয়েও তারা রক্ষা পেল না। তাদেরকে ধরে ধরে কিভাবে আওয়ামী লীগের আরো জঘন্য কায়দায় মারপিট করতেছে, তাদের উপর হামলা করতেছে জায়গায় জায়গায়, দেখতে পারতেছেন কি একটা অবস্থা করতেছে। এই হলো অবস্থা বাংলাদেশের। এখন বাংলাদেশের বিচার ব্যবস্থা এখন আর স্বাধীনভাবে বিচার করতে পারতেছে না। এখন বিচার করতেছে কাদের? বিএনপির লোকেরা যা বলতেছে। ওই যে শেখ হাসিনা রায় লিখে দিত, দিল্লি থেকে যে রায় লিখে দিত, সে রায় শেখ হাসিনার মাধ্যমে সেটা আদালতে আসতো, আর বিচারপতি সিনহারা, মানিক মিয়ারা বিচারের রায় দিতেন, ফাঁসি দিতেন। একই সিস্টেম এখন সরকারের যাওয়ার আগে চালু হয়ে গেছে। এখন ছাত্র দলের তারা এই জয় বাংলা স্লোগান দেয়, হ্যাঁ, তারপরে এই মানে ই করে জয় বাংলা স্লোগান তাদের মুখ দিয়ে চলে আসে। তারা নির্বাচন কমিশন ঘেরাও করে, তারপরে নির্বাচন স্থগিত হয়ে যায়। এখন তারা বিচারালয়ে চলে যাবে, বিচারক পালিয়ে যাবে। তো তারা যেভাবে এখন রায় দিবে সেভাবেই হবে সবকিছু। তাহলে বাংলাদেশের আমাদের ভবিষ্যৎ কি? আমাদের ভবিষ্যৎ কি? খুব ভয়াবহ অবস্থা আমাদের সামনে। এরপরে দেখেন ক্রিস্টাল ভোট, বিদেশ থেকে যারা ক্রিস্টাল ভোটাররা ক্রিস্টাল পেপারের মাধ্যমে ভোট দিয়েছে, তারা যারা কত কষ্ট করে তারা ভোট দিয়েছে, হ্যাঁ, এরপরে এই ভোট গুলা বাতিল করার জন্য দেশে আন্দোলন হইতেছে। মানে বিদেশের ভাইয়েরা, প্রবাসীরা, যাদের মাধ্যমে বাংলাদেশ রেমিটেন্স রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ মূলত টিকে আছে। তার অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে একমাত্র রেমিটেন্সের মাধ্যমে। সেই রেমিটেন্স যোদ্ধাদের ভোটের অধিকার এখন তারা দেখতেছে যে বেশিরভাগ প্রবাসীরা জামাতের পক্ষে কথা বলতেছে, এই কারণে তারা দেখতেছে যে বিদেশিদের ভোটে জামাত জিতে যাবে। তারা বুঝতে পারতেছে এই বিষয়টা, এই কারণে তারা বাতিল চাই। বিদেশিদের ভোট, প্রবাসীদের ভোট, ক্রিস্টাল ভোট বাতিল করতে হবে, এই ব্যাপারে এই হয়েছে সেই হয়েছে। তাদের কথা হইলো যে এখানে তারা এমন একটা পেপার চাই, ক্রিস্টাল ভোটের পেপার চাই, যেখানে মনে করেন শুধু দানের শীষ থাকবে, একটা পেপার হবে,
মাঝখানে বিশাল আকারের বট গাছের আকারে ধানের শীষ দেওয়া থাকবে, এখানে গেট পেরে মেরে সিল মেরে দিবে সবাই, যাতে এইটা যাতে আর অন্য জায়গাতে কালিকুলি না লাগে, অন্য কোনো ধানের শীষের পাশে অন্য কোনো এই মানে থাকবে, প্রতীক থাকবে, এটা মনে হইতেছে তাদের কাছে বেমানান। এই জন্য তাদের দাবি, তারা এইভাবে বলতে পারে সোজা নির্বাচন কমিশনকে, যে নির্বাচন কমিশন আপনার করেন, একটা পেপার দেন বড়, যে পেপারের মাঝখানে বট গাছের মতন বিশাল একটা ধানের শীষ থাকবে, আর কোনো প্রতীক থাকবে না আমাদের প্রতীকের পাশে, তাইলে তো হয়ে যায়। দেখেন প্রতিটা জায়গাতে তারা হামলা করতেছে, জুলাই যোদ্ধাদেরকে গুলি করতেছে। একটু আগে নিউজ পেলাম ঢাকাতে না কোন জায়গাতে আরেকজন জুলাই যোদ্ধাকে গুলি করা হয়েছে। আমার তো কথা হয়েছে ভাই, আমরা তো শেখ হাসিনাকে, জুলাই যোদ্ধারা, এই দেশের মানুষ, প্রবাসীরা সবাই মিলে, প্রবাসীরা প্রবাস থেকে তারা রেমিটেন্স বন্ধ করেছে, এটার রেমিটেন্স যুদ্ধ এই স্বৈরাচারদের বিরুদ্ধে, দেশের ভিতর থেকে সবাই মাঠে নেমেছে ছাত্রদের ডাকে। এইভাবে যদি একটা পৃথিবীর একটা পরাশক্তি শেখ হাসিনা, সেই পরাশক্তি যেখানে মানুষ ধারণা করতো যে শেখ হাসিনার মৃত্যুই একমাত্র এই দেশকে উদ্ধার করতে পারে, মৃত্যু ছাড়া মনে হয় শেখ হাসিনার পরাজয় হবে না, সেই ধারণা থেকে আল্লাহ তাআলা একটা বিজয় দিলেন জুলাইয়ের মাধ্যমে। এখন দেশের মানুষ, আমরা যেটা দেখতেছি সামনে নির্বাচনে আমাদের খুব কঠিন একটা সময় আমাদের আসতেছে। হ্যাঁ, এক ভাই কমেন্ট করেছেন ঠিক, আর একদিন কমেন্ট করেছে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। হ্যাঁ ভাই, জামাত ইসলামী জিন্দাবাদ, জুলাই শক্তি জিন্দাবাদ, থ্যাংক ইউ দিয়েছেন আরেক ভাই, সবকিছু ঠিক আছে, কিন্তু এখানে আমাদের যে যা সামনে যে অবস্থা আমরা দেখতেছি, এখন তো প্রচুর চতুর্দিকে দেখুন, র্যাবের এক সদস্যকে গুলি করে মারলো, র্যাবের আরো কয়েকজন সদস্য আহত হইল, সন্ত্রাসীদের হাতে অস্ত্র, আমরা বারবার বলতেছি অস্ত্র উদ্ধার করেন, বারবার বলতেছি অস্ত্র উদ্ধার করেন, এই যে থানার অস্ত্রগুলা বিএনপির লোকদের কাছে চলে গেল, লুটপাটের অস্ত্রগুলা, সব অস্ত্র, এরপর যে পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে সবগুলা বিএনপির নেতাদের বাসাবাড়ি থেকে উদ্ধার হয়েছে, থানার অস্ত্রগুলা। আর বাকি যত অস্ত্র আছে সব অস্ত্র বিএনপির নেতাদের বাড়িতে, সবগুলো অস্ত্র বিএনপির নেতাদের বাড়িতে, অথবা তারা কোথাও গোপন করে রাখছে। এই অস্ত্রগুলা ব্যবহার দেখেন, এই যে র্যাবের উপরে হামলা হয়েছে, বিভিন্ন জায়গাতে হামলা হইতেছে, এই অস্ত্রগুলা ব্যবহার করতেছে, এই অস্ত্রগুলা উদ্ধার করার কথা দেশের মানুষ বলতেছে, কিন্তু এই ইউনূস মিয়া এবং তার উপদেষ্টারা পারলো না এই অস্ত্রগুলা উদ্ধার করতে। শুধু আমরা শুনছি অভিযান হবে, অভিযান হবে, কিচ্ছুই হবে না। এই যে র্যাবের সদস্যকে চট্টগ্রামে র্যাবের একজন অফিসারকে হত্যা করা হয়েছে, আমরা শুনতেছি র্যাবের পক্ষ থেকে অভিযান হবে, তাদেরকে নির্মূল করা হবে, কিচ্ছুই হবে না, বলে দিলাম কিচ্ছুই হবে না। কেন হবে না? যারা হামলা করছে তারা স্থানীয়ভাবে, ওই যারা এখন রাজনীতি, যে এখন যারা জিতে আসতে চাইতেছে ভোটের মাধ্যমে কারচুপি করে, এই যে যারা বিএনপির এই সমস্ত লোকদের সাথে জড়িত, যান দেখেন খোঁজ খবর নিয়ে, এরা সবাই স্থানীয় নেতাদের, বিএনপির লোকজনের, তাদের অধীনে পরিচালিত, এরা চাঁদাবাজ, এরা সন্ত্রাসী, এদের অধীনেই পরিচালিত। এখন এই লোকগুলা যখন র্যাবের সদস্যকে হত্যা করবে, র্যাবের সদস্যের উপর হামলা করবে, র্যাব কিছু করতে পারবে না। আপনারা দেখেছেন তো বিভিন্ন জায়গাতে রুমিন ফারহানা কি বলেছে, ম্যাজিস্ট্রেট একটু বলেছে এইটা দেখাইলাম, এই যে এইটা দেখাইলাম, এইটা করতে পারবেন, আপনি এখান থেকে এক পা লড়তে পারবেন না, বলেছে না? তো ম্যাজিস্ট্রেট কিছু করতে পারছে, পুলিশ তার সাথে ছিল, আরো কত পুলিশ সদস্যকে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের দিন পুলিশ সদস্যকে বলেছে আমরা ক্ষমতায় আসব, আপনাকে দেখে নেবো, আপনি জামাতি পুলিশ, হ্যান তেন করে পুলিশের সামনে কি খারাপ ব্যবহার করেছে, পুলিশকে যা ইচ্ছা তা গালিগালাজ করেছে, কিন্তু পারছে, কিছু হয়েছে? কিছু হয় নাই, তো হবে না। কারণ তারেক রহমান দেশে আসার পরে দেশের পুরো, দেখছেন না, আমাদের তখনই সন্দেহ লাগছে যে তারেক রহমান দেশে আসছে, একজন নাগরিক, একজন সাবেক বিএনপি প্রধানমন্ত্রী, বিএনপির খালেদা জিয়ার ছেলে, তাকে নিরাপত্তা দিতে হবে, এটা ঠিক আছে, কিন্তু যেভাবে সেনাবাহিনীর বিশাল বহর, পৃথিবীর কোন প্রেসিডেন্টকে এরকম নিরাপত্তা দিতে দেখেছেন? পৃথিবীর বিশাল সেনাবাহিনীর বহর, রশি বেঁধে লাইন ধরে, তারপরে সারা তারা মাইলের পর মাইল দৌড়াবেন তার গাড়ি বহর নিয়ে, এরকম পৃথিবীর কোথাও হয় নাই। নাকি মাদ্রাসাত এরকম পৃথিবীর কোথাও হয় নাই, ঠিক আছে? তো এই যে একটা অবস্থা আপনারা দেখতে পাইতেছেন, এগুলা দেখার পর যদি আমরা চুপ করে বসে থাকি, তাহলে একটা কথা আছে, স্বাধীনতা রক্ষার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের এই জুলাই বিপ্লব যদি হাতছাড়া হয়, তাহলে আওয়ামী লীগ যে পরিমাণ সন্ত্রাসী কার্যকলাপ করছে, আচ্ছা,
যে পরিমাণ সন্ত্রাসী কার্যকলাপ আওয়ামী লীগ করেছে তার চেয়ে অনেক গুণ বেশি তো অলরেডি এর মধ্যে শুরু হয়ে গেছে খেলা। মানুষের জীবনের কোনো নিরাপত্তা থাকবে না, কোথাও কোনো নিরাপত্তা থাকবে না। দেখেছেন গতকালকে ঢাকা মানে মিরপুরে সন্ত্রাসীরা, জঙ্গিরা, বিএনপির জঙ্গিরা সাধারণ মানুষের উপর হামলা করতেছে। আর কেন সাংবাদিক ভিডিও করতেছে, তাদেরকে হুমকি দিতেছে, সমস্যা হবে, অসুবিধা হবে, আপনি ভিডিও করতেছেন কেন, মানে খুব জঘন্য ভাষায়, আক্রমণাত্মক ভাষায় উনি সাংবাদিকদেরকে দমকাইতেছেন। যদি সাংবাদিকদের কাছে পাইতেন তাহলে মনে হয় ওনাকেও খেসে দিতেন, ওনার ক্যামেরা ট্যামেরা ভাঙচুর করে। কি অবস্থা, সাংবাদিকদেরকেও তারা এখন ছাড়তেছে না। তো তারা অপরাধ এভাবে করতেই থাকবে, করতেই থাকবে। আমার মনে হয় এই যে চরমনার পীর সাহেবকে এই জোট থেকে সরানো হয়েছে, এটাও তাদের পরিকল্পনা, বিশাল পরিকল্পনা। মানে এখন চরমনার পীর সাহেব কিন্তু তাদের দালাল হয়ে গেছে, গেছে না? তো এইভাবে দালালি করেও যখন তারা পারতেছে না, সারা পৃথিবী যখন আজকে জামাতের দিকে তাকিয়ে আছে। দেখুন ঢাকাতে জামাত যেটা করলো, 30টা দেশের রাষ্ট্র গুরুত্বপূর্ণ ব্যক্তি, বাংলাদেশেরও বিভিন্ন জ্ঞানী গুণী যারা আছেন, বুদ্ধিজীবী যারা আছেন, তারাও এখানে উপস্থিত। ডেইলি স্টার থেকে শুরু করে বিভিন্ন ভাম পত্রিকা যেগুলো আছিল, ভাম ফিলোসফি যারা আছিল বাংলাদেশের জ্ঞানী গুণী ভারতপন্থী, তারাও আসছে এবং ভারতও সেখানে উপস্থিত ছিল, যুক্তরাষ্ট্র সহ, চীন সহ। হ্যাঁ, বিশ্বের পরাশক্তি অনেক দেশ কালকে সামিটে, যেখানে জামাতে ইসলামীর আমির সাহেব প্রকাশ করেছেন পরিকল্পনা যে কিভাবে রাষ্ট্র ওনারা পরিচালনা করবেন, কিভাবে রাষ্ট্র গঠন করবেন। তো এই যে একটা বিশাল একটা বিজয় দেখেছেন, সারা পৃথিবীর মানুষ এখানে 30টা দেশের, কল্পনা করতে পারেন 30টা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। বরং ভারতও সেখানে উপস্থিত ছিলেন। মানে ভারত চরমোনাইকে তারাই বিপদে ফেলেছে, চরমোনাইকে তারাই বিপদে ফেলেছে, এক ভাই কমেন্ট করেছেন। কারা বিপদে ফেলছে ভাই? ইসলামের জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। এরপরে আরেক আয়াতে আছে অমাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আপনি যদি প্রথমে এক আয়াতে বলছে আল্লাহ তাআলা যে তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রুজুকে ধারণ করো, ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআন রুজু যে বিধান সেগুলাকে ধারণ করো, আঁকড়ে ধরো, বাস্তবায়ন করো। মানে আঁকড়ে ধরো মানে ধরে রাখলেই তো হবে না, এগুলা প্র্যাকটিস করতে হবে, মানতে হবে, বাস্তবায়ন করতে হবে যেখানে যেটা, কিন্তু ঐক্যবদ্ধভাবে করতে হবে। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? অমাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে দাও, একত্রিত না থাকো, বিচ্ছিন্ন হয়ে দাও, আলাদা হয়ে যাও, তাহলে ইলা সিরাতিম মুস্তাকিম, তোমরা সঠিক পথ পাবে না। তাহলে আপনি চরমোনাই কিনা, আপনি জামাত কিনা, আপনি ফুলতলি কিনা, আপনি সরসিনা কিনা, আপনি কোন পীরের মুরিদ, কোন আপনি হেফাজত কিনা, আমি আপনাকে এটা বলতে চাই না। আমি বলতে চাই যে আপনি মুসলমান তো, আপনি মুসলমান হলে অবশ্যই আপনাকে আল্লাহ তাআলার কোরআনের আয়াত অনুযায়ী ঐক্যবদ্ধ থাকতে হবে। তা এই ঐক্যবদ্ধতা থেকে আপনাদেরকে কে বিচ্ছিন্ন করলো? বিচ্ছিন্ন করলো তারা যারা চায় না যে জুলাইয়ের জোট বা জুলাইয়ের বিপ্লবীরা ক্ষমতায় গিয়ে শক্তিশালী হয়ে রাষ্ট্রকে পরিবর্তন করে, আইন পরিবর্তন করে, সংশোধন করে এখানে সুন্দর একটা ইনসাফ ভিত্তিক ইসলামিক একটা পরিবেশের একটা সরকার, যারা ইসলামিক আইনগুলা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে, এইটা চায় না যারা, তারা বিচ্ছিন্ন করলো। তারা আপনাদের মধ্যে ঢুকাই দিল। কি বললো? চরমনের এক নেতা বলেছেন, কি বলেছেন যে বিএনপির কেন্দ্রীয় ভিডিও দেখবেন আপনারা, ভিডিও আছে, বিএনপির কেন্দ্রীয় নেতা বলছে গ্রামগঞ্জে আপনাদের ভোট জামাত থেকেও বেশি। তো কি করতে হবে? যেহেতু জামাত থেকে বেশি, তাহলে সিট বেশি লাগবে, কম সিটে হবে না। এরপরেও আমার কথা হইলো, আমার তো কথা ছিল যে সিট কম হোক আর বেশি হোক, জুলাইয়ের শক্তি যদি পরাজিত হয়ে যায়, আপনারা যে বিচ্ছিন্ন হয়ে গেছেন, আলাদা হয়ে গেছেন চরমনের পীর সাহেব, আপনারা তো বাংলাদেশে 2-4-5টা আসন যদি জিতেন, এই আসন দিয়ে কিছু করা যাবে? ধরেন আপনারা জিতলেন 5টা আসন, জামাত জিতলো 5টা আসন, এনসিপি জিতলো 5টা আসন, এরপরে খেলাফত মজলিস তারা জিতলো 5টা আসন। এভাবে সবাই মিলে 5টা করে আসন জিতার পরে হইলো 20-25টা আসন। এই 20-25টা আসন দিয়ে কি বিরোধী দল হবে না, সরকারি দল হবেই না, কিছুই হবে না। তাহলে আর আপনারা সবাই মিলে যদি একসাথে ভোট দিতেন, তাহলে দেখা গেল সকলের সম্মিলিত ভোটে এক বাক্সে ভোট পড়ার কারণে ভোট অনেক বেড়ে যেত। ফলে একটা জুলাইয়ের পক্ষের ইসলামিক ইনসাফ ভিত্তিক একটা সরকার ব্যবস্থা
কায়েম হতে পারতো। ইসলাম তো 23 পারা কোরআন শরীফ তো বা 20 পারা কোরআন শরীফ তো আর একদিনে নাজিল হয় নাই, 1 বছরে নাজিল হয় নাই। একটার পর একটা বিধান, একটার পরে একটা বিধান। আপনি পরিবেশ তৈরি করবেন, জনগণ আপনাকে সাপোর্ট দিবে, জনগণ আপনার পক্ষে থাকবে। আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কিরাম মক্কাতে যখন আল্লাহ রাসূলের উপর যখন কোরআন নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি রক্ত থেকে খলাক, যিনি সৃষ্টি করেছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মিন খলাকাল ইনসানা মিন আলাক, রক্তবিন্দু থেকে। তো এই যে আল্লাহ তাআলা যে বলছেন পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন খলাকাল ইনসানা, মানুষকে মিন আলাক, রক্তবিন্দু থেকে। তো ওই যেখানে কোরআন নাজিল হইলো, নবুয়তি পাইলো আল্লাহ রাসূল, সেখানে কি আল্লাহ রাসূল যখন নবুয়তি পাইলো, যখন আয়েশা দাওয়াত দিল, কিছু মানুষ ইসলাম গ্রহণ করলো, তখন কি আল্লাহ রাসূল এই কথা বলেছেন যে আমরা অল্প সংখ্যক মানুষ নিয়ে বিপ্লব করে ফেলবো, কেন মক্কা থেকে মদিনায় হিজরত করব, এখানে যুদ্ধের ঘোষণা করে দিব? কারণ যেহেতু মানুষ, পরিবেশ, মানুষ ওই পরিমাণ মানুষ তৈরি হয় নাই, ওই পরিমাণ পরিবেশ তৈরি হয় নাই। হ্যাঁ, এই কারণে শেষ পর্যন্ত হিজরত করতে হয়েছে। হিজরত করে ওইখানে যখন ব্যাপক সাড়া পাইছে, ওইখানে গিয়ে মদিনা সনদ লিখছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয়েছে। আবার 10 বছর পরে যখন আবার মক্কা বিজয় করলেন, এখনো ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। আপনাকে তো ভাই পর্যায়ক্রমে করতে হবে, পর্যায়ক্রমে করতে হবে। তো এখন পর্যায়ক্রমে করার জন্য তো আমরা অনেক জানি। ইসলামী আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গঠন হয়েছিল, সকল ওলামা ইকরামদের ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম ছিল। তারপরে ইত্তেহাদুল উম্মাহ গঠন করা হয়েছিল, সেটাও ভেঙে খান খান করা হয়েছে। এই কারণে জসিমউদ্দিন সাহেব বলেছেন যে যুগে যুগে যখন ওলামা ইকরাম একত্রিত হয়েছে, তো পিছন থেকে একটা দল ছুরি মেরে তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আমার কথা হলো সব দোষ, আপনি বলবেন জামাতের দোষ, আমি বলবো চরমনায়ের দোষ, একজনে বলবে হেফাজতের দোষ। আরে ভাই, দোষ ত্রুটি মিলেই তো মানুষ, এরপর দোষ ত্রুটি মিলিয়েই সংগঠন। সকল দোষ ত্রুটি বাদ দিয়ে আজকে আমরা জুলাইয়ের শক্তির একত্রিত হওয়ার থাকার কথা ছিল, কিন্তু আমরা থাকতে পারলাম না। কারা থাকতে পারলাম, কেন থাকতে পারলাম না? আমরা আমরা কে বন্ধু কে শত্রু, এই জিনিসটা চিনতে ভুল করি। এবং চরমনায়ের পীর সাহেবের এই ভুল পলিসির কারণে আজকে দেখুন ওসামার মতো ব্যক্তিবর্গ, ওসামার মতো একজন আলেম, তাদের মতো একজন না, অসংখ্য আলেম আজকে খবর নেন। যেদিন চরমনায় জোট থেকে ভেঙে গেছে, সারা বাংলাদেশের খোঁজখবর নিয়ে আপনি বলেন কত হাজার ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের মানে চরমনায়ের পীরের সাহেবের মুরিদ, তাদের ওলামা ইকরাম সহ মানে কত হাজার লোক তা যোগ দিয়েছে জামাত ইসলামীতে। সেটা দেখুন, আসল বিষয়টা এটা না। আমার কথা হলো জামাতে ইসলামীও ইকামতের দিনের আন্দোলন করে, তারাও আমার প্রিয়। চরমাইনের ইকামতে আন্দোলন করে, তারাও আমার প্রিয়। খেলাফত মজলিস ইকামতের দিনের আন্দোলন করে, তারাও আমার প্রিয়। সকল একামতের দিনের আন্দোলন যারা করে, যারা চায় ইসলাম প্রতিষ্ঠিত হোক, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, সমাজ সব জায়গাতে প্রতিষ্ঠিত হোক, হুট করে তো হবে না, আস্তে আস্তে পর্যায়ক্রমেই হবে। যারা এটা চায়, সে যে দলেরই হোক, যে সংগঠনের হোক, তারা আমার প্রিয়, তারা আমার ধেনী ভাই, তাদেরকে আমি ভালোবাসি, সে যে সংগঠনের হোক। সেই ভালোবাসাটুকু তো আপনার আমার মধ্যে থাকতে হবে। সে যে দলের হোক, সে যেহেতু ইসলামী আন্দোলন করে, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে, সে আমার দিনী ভাই, সে আমার প্রিয় ভাই, সে আমার ইমানের ভাই, ইমানের দিক থেকে তো সে আমার ভাই। তো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। আর সামনে দেখুন কঠিন পরিস্থিতি আসতেছে। এই যে 16-17 বছর আওয়ামী লীগ দেশ শাসন করছে, চরমনায়ের পীর সাহেব মায়ের পেটে ছিল, ওনাকে পুলিশও ধরে নাই, আটকও করে নাই, মানে ওনাকে হামলাও করে নাই, কিছু করে নাই। মানে 16-17টা বছরের আওয়ামী লীগের শাসন ব্যবস্থাকে চরমনায়ের পীর সাহেব এবং জাতীয় পার্টি, এই দুইটা দল নির্বাচনে অংশগ্রহণ করে তাদের এই অবৈধ নির্বাচন গুলাকে বৈধতা দিছে। তারা, তারা এখন আবার তারা আলাদা হয়ে গেছে। কেন আলাদা হয়েছে? আলাদা হয়েছে এই কারণে, আমি যেখান বুঝি, আমার হয়তো আকল জ্ঞান কম আছে, আমি এটা বুঝি যে আলাদা হয়েছে এই কারণে, বিএনপি চিন্তা করছে হয়তো যে যদি সকল দল, ইসলামিক জোট, জুলাই জোট, তারা যদি নির্বাচন থেকে মানে কোনো কারণে পরিবেশ খারাপ হইলে নির্বাচন থেকে যদি তারা বসে যায়, নির্বাচনকে যদি তারা ত্যাগ করে, নির্বাচন থেকে সরে দাঁড়ায়, তাহলে আর কোনো দল নাই। তাহলে নির্বাচন, এক দলে তো নির্বাচন হবে না, বিতর্কিত নির্বাচন হবে, সবাই সমালোচনা করবে বিএনপি কে নিয়ে। এখন নির্বাচন ছাড়া কিভাবে ক্ষমতায় যাবে? তখন বিকল্প ব্যবস্থা হিসেবে চরমোনাইকে রাজি করিয়ে আলাদা করা হয়েছে, যে যাতে তারা যদি কোনো কথায়, কারণ বিএনপি তো এটা জানে নির্বাচনের আগে ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম হবে, নির্বাচনের দিন ব্যাপক গোলাগুলি হবে, মানুষ মরবে, লাশ হবে, তারপরও জনগণ রাস্তা ছাড়বে না, নির্বাচন কেন্দ্র ছাড়বে না, ভোটের অধিকার আদায় করে ছাড়বে, তাদের প্রার্থীর বিজয় নিশ্চিত করে ছাড়বে। এইরকম যখন একটা অ্যাক্টিভ মুড জনগণের মধ্যে, অ্যাক্টিভ রুল জনগণ অ্যাপ্লাই করতেছে সব জায়গাতে, তখন বিএনপির মধ্যে এই ধারণাটা চলে আসছে
যে যদি আমরা ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম করলে এরা নির্বাচন থেকে যদি হুট করে বসে যায়, তাহলে আমরা একা হয়ে যাব, আমাদের নির্বাচন বিতর্কিত হবে। অতএব আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ যেমন জাতীয় পার্টি বা চরমনাইকে স্বতন্ত্র হিসেবে আলাদা রাখছে সবসময়, যে তোমরা এরা সরে গেল, তোমরা থেকে যাইবা, তাহলে নির্বাচন একটা গ্রহণযোগ্যতা পাইবো। একই কৌশলে আজকে চ্যালেঞ্জ করে বললাম, দাড়ি কমা বেশ কম হবে না, আমরা গাঞ্জা খাই না। একই কৌশলে চরমনাইকে আলাদা করে রাখা হয়েছে, জাতীয় পার্টি আছে আছে নাই নাই, হ্যাঁ, তাদেরকে রাখা হয়েছে যাতে অন্য দলগুলা নির্বাচন বয়কট করলে সরে গেলে এদেরকে বিরোধী দলে রাখা, যাতে একটা নির্বাচন কোনো মতে করে আওয়ামী লীগের মতো ক্ষমতায় থাকা যায়। আর যারা এদের পারপাস সাফ করতেছেন, পা চাটতেছেন ইসলামিক দলের নাম দিয়ে, আপনাদেরকে ধিক্কার জানানো ছাড়া, ঘৃণা জানানো ছাড়া, আর আপনাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের আসলে আর কিচ্ছু নাই, কিচ্ছু করার নাই। যারা আপনাদের বারবার এদের দাবার গুড়ি হইতেছেন, আপনাদের ক্ষমতায় থাকার কথা, আপনারা দেশ শাসন করার কথা ইসলামিক শক্তিগুলা, কিন্তু আপনারা বারবার দাবার গুটি হইয়া দেশের মানুষকে বারবার আপনাদের নিজেদের স্বার্থে পুরো জাতিকে বারবার অন্ধকারে নিমজ্জিত করতেছেন। হ্যাঁ, একটা সন্ত্রাসী শাসন ব্যবস্থার দিকে বারবার ধাবিত করতেছেন। আপনাদের এই হঠকারী সিদ্ধান্ত, আপনাদের এই গাদ্দারির কারণে জাতি বারবার কষ্ট পাইতেছে। এরপর আপনারা বলবেন আপনারা ইসলামিক দল। এরপরে এক 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 হুজুর বলছিলেন, স্যার, এক কওমি মজহারের এক হুজুর, হেফাজত লীগের এক হুজুর বলছিলেন, আমি হেফাজত লীগ বলি মাঝে মধ্যে, হেফাজতে ইসলাম যেটা, এটা হেফাজতে ইসলাম, ঠিক আছে, কিন্তু হেফাজতে ইসলামের ভিতরে হেফাজতে লীগ আছে, হেফাজতে আওয়ামী লীগ আছে, হেফাজতে বিএনপি আছে। এটাকে আপনাকে বুঝতে হবে, সেটি নাম দিয়া না, এদের কার্যক্রমে এদের ক্যাটাগরি নির্ধারণ করে। তারা বলতেছে এই 11 দলকে ভোট দেওয়া যাবে না, 10 দলকেই ভোট দেওয়া হারাম। তাহলে 10 দলকে ভোট দেওয়া হারাম, তারপরে 11 দল চরমনার পিসাব তারাও বাইর হয়ে গেছে, যে বাইর হয়ে যাওয়ার পরেও তাদেরকেও ভোট দেওয়া হারাম, এখন তাদেরকেও ভোট দেওয়া যায় যাচ্ছে না। তাইলে 11 দলকে ভোট দেওয়া হারাম, চরমনাইকে ভোট দেওয়া হারাম, তাই হালাল কাদেরকে, ওই এদেরকে 2-4টা আসন দিছে, এই আসনগুলোতে তারা কুরকুরি করে কোনো মতে নির্বাচনে জিতে সন্ত্রাসী কার্যকলাপ ছাড়াইও যদি এমপি হইতে পারে, তো 2-4টা আসন যদি তারা পায়, 2-4টা আসনের কারণে শুধু বিএনপি কে ভোট দেওয়া জায়েজ আছে, আরাম, আর বাকি সবাইকে ভোট দেওয়া হারাম হয়ে গেছে। চিন্তা করতে পারেন, এই হয়েছে গাদ্দার মার্কা, দালাল মার্কা, বেঈমান মার্কা, মির্জাফর মার্কা, এই হইলো এক ধরনের গোলাম আলেম শ্রেণী। এরা আলেম না, আলেম নামের জালেম, আলেম নামের জালেম তারা, এরা আলেম না। এই যখন অবস্থা, আমাদেরকে দেখুন ঐক্যবদ্ধ হতেই হবে। সামনে এই অল্প মাত্র কয়েকটা দিন, যদি নির্বাচন বাংলাদেশে ইউনূস সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি পরিস্থিতি যদি শান্ত রাখতে না পারে, সন্ত্রাসীদের যদি গ্রেফতার করতে না পারে, পারবে না, এটা তো প্রমাণিত হয়ে গেছে। 45 জন ঋণ খেলাপি চোর ডাকাত যারা জনগণের টাকা পয়সা মাইরা দিছে, মাইরা টাকা পয়সা এতদিন পর্যন্ত দিতেছে না, মাইরা দিছে, আত্মসাৎ করছে, খাই লাইছে, এরা যখন বৈধতা পায় তাহলে কি হবে? এখন যখন সন্ত্রাসীরা বারবার জামাতের উপরে হামলা করতেছে, এনসিপির উপর হামলা করতেছে, তাদেরকে গুলি করতেছে, নির্বাচনী অফিসে আগুন দিতেছে, তারপরে এদেরকে ধরতে পারতেছে না, তাহলে নির্বাচন সামনে কি হবে? র্যাবের সদস্যরা অভিযান চালাইতে গেছে সন্ত্রাসের বিরুদ্ধে, এখন তাদেরকে পিটাই মেরে ফেলাইছে, তাহলে নির্বাচন কেমন ভাবে সুস্থ হবে? যেখানেই সব দিকে অস্ত্রের ঝনঝনানি, অস্ত্রের মহড়া, হ্যাঁ, এরপরে পেশি শক্তির ব্যবহার, এইগুলা আরো ব্যাপক আকারে ধারণ করবে কয়েকদিনের মধ্যে। এখন আমাদের দায়িত্ব কর্তব্য হলো যে অবশ্যই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে, এই 10 দলীয় নেতৃবৃন্দকে জাতির সামনে ক্লিয়ার করতে হবে। প্রয়োজনে চরমনাইকেও ডেকে এনে বসা যায়, একসাথে বসে জাতির সামনে ক্লিয়ার করতে হবে যে এই আইন শৃঙ্খলা রক্ষার উন্নতি যদি না করতে পারে, মানে 2-4-5 দিনের মধ্যে বাংলাদেশের কোথাও সরকারকে আলটিমেটাম দিতে হবে। একটা সন্ত্রাসী ঘটনা আমরা দেখতে চাই না। কোন আওয়ামী লীগের লোকের উপরে হামলা, বিএনপির লোকের উপরে হামলা, জামাতের লোকের উপরে হামলা, এনসিপির লোকের উপরে হামলা, কোন প্রতিপক্ষকে হামলা করার সাথে সাথে ওই আসনের যে পক্ষের লোক হামলা করবে সেটা দ্রুত ব্যবস্থা নিয়ে কয়েক ঘন্টার মধ্যে তদন্ত নিয়ে প্রয়োজনে ওই আসনের যিনি প্রার্থী তার নমিনেশন বাতিল করা হবে, নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হবে, এবং তাদেরকে জেলে নিয়ে রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞেস করে তাদেরকে শাস্তি নিশ্চিত করে আইনি প্রক্রিয়ায় তাদের বিচার, আদালতে বিচার চলবে। এইরকম কঠিন ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে 2-4-5 দিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে একটা ঘটনাও ঘটবে না, এমন এমন ব্যবস্থা বাংলাদেশের শাসন ব্যবস্থা কায়েম করে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে হবে যে দেখেন আমরা আইন শৃঙ্খলা রক্ষার উন্নয়ন করেছি, কাউকে ছাড় দিচ্ছি না। রবিন ফারহানা বেয়াদবি করেছে, রবিন ফারহানার বিরুদ্ধে কি হয়েছে? কিছু হয়েছে?
হ্যাঁ, ম্যাজিস্ট্রেটরা কি তারা কামলা, বিচারকরা তারা কামলা কোর্টে বসে বসে তাদের পক্ষে উল্টাপাল্টা রায় দিবে? এখনই তো আমরা তো এগুলোই দেখতে পাইতেছি, এগুলোই তো হইতেছে। এখন ছাত্র দলের সভাপতি বললেন, দাদু দাদু বললেন যে বিএনপি 12 তারিখের পরে ক্ষমতায় আসার পরে যতটা ইউনিভার্সিটি আছে সবগুলাতে ছাত্রদল সংসদে নির্বাচিত হবে। তো এটা কে বোঝে না? এটা তো সবাই বুঝে যে আপনারা যা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, এখন আপনারা ক্ষমতায় আসার পরে ক্ষমতার চেয়ারে বসে তারপরে নির্বাচন করাইবেন। মানুষ ছাত্রদেরকে ভয় দেখিয়ে পিটাইয়া মাইরা, হ্যাঁ, অস্ত্রের ভয় দেখাইয়া ভোট না দিলে আমাদেরকে না জিতাইলে থাকতে পারবি না, এই এই ছাত্রবাসে থাকতে পারবি না, মেসে থাকা যাইব না, হলে থাকা যাইব না, ভার্সিটিতে আসতে পারবি না, আসলে পিটাইয়া, হ্যাঁ, জঙ্গি বানাইয়া তারা ছাত্রলীগে যা করছে আপনারা তা করবেন। তো এইরকম ভাবে তো এরপরে ভোট না দিলেও আপনাদেরকে বিজয়ী ঘোষণা করতে হবে। কারো বাপের ক্ষমতা আছে, সাহস আছে ছাত্র শিবির জিতে গেলেও ছাত্র শিবিরকে ঘোষণা করা? উল্টা আপনাদেরকে ঘোষণা করতে হবে যে আপনারা জিতে গেছেন। কারণ কার সাহস আছে? তো এই একটা অবস্থা আপনারা বাংলাদেশে তৈরি করছেন। এখন কঠিন ভাবে আমাদেরকে, জনগণকে, আমাদের দলগুলোকে মেসেজ দিতে হবে যে আপনারা সরকারকে আলটিমেটাম দিন। কোথাও বিএনপির লোকেরা, যুবদলের লোকেরা, ছাত্রদলের লোকেরা, অন্য কোন প্রতিপক্ষের মহিলা জামাত হোক আর জামাত হোক আর এনসিপি হোক, কোন দলের নেতাকর্মীদের উপর হামলা করবে, তাদের ক্যান্ডিডেট সহ তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, ওই লোক সহ। জামাতের কেউ যদি এমন করে তাদেরকে সহ বিচারের আওতায় নিতে হবে। কেন করবে? কোন দলের পক্ষ থেকে অন্য দলের নেতাকর্মী বা ক্যান্ডিডেট বা নির্বাচনী প্রচারণায় কোনো হামলা, কোনো অপতৎপরতা, কোনো সন্ত্রাসী কার্যক্রম, এটা আমরা দেখতে চাই না, জিরো টলারেন্সে দেখতে চাই। যদি সরকার পারে এইরকম আইন শৃঙ্খলা তৈরি করতে, করে নির্বাচন করবে, অন্যথায় নির্বাচন বন্ধ করে দিতে হবে। এখনো সময় আছে, নির্বাচন বন্ধ করে দিয়ে সারা দেশের জনগণকে নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে জুলাই শক্তির নেতৃত্বে আবার মাঠে নামতে হবে। মাঠে নেমে চূড়ান্ত বিপ্লব করে, কি আর দলীয় সরকার দিয়ে, ওই যে রবিন পারহানা এটা দেখাইছে, তো আমরাও মনে করেন জনগণ আমরা এটা দেখাইবো যে কি এর নির্বাচন, কি এর সরকার। জুলাইয়ের বিপ্লবীরা রাস্তায় নামবে, আবার বিপ্লব করবে, বিপ্লবের মাধ্যমে রাস্তায় বসে বিপ্লবী সরকার হবে। এতে বিএনপি যদি বিপ্লবের পক্ষে থাকে তারাও সরকারে থাকবে, চরমোনাইয়ের সাথে থাকলে তারাও সরকারে থাকবে। সকল দলের থেকে মানে এমপি মন্ত্রী সবকিছু নিয়ে, উপদেষ্টা নিয়ে বিপ্লবী সরকার যেভাবে করতে হবে, বিপ্লবী উপদেষ্টা যেভাবে করতে হবে, মন্ত্রী যেভাবে করতে হবে, এইভাবে পূর্ণাঙ্গ একটা সরকার ব্যবস্থা, সরকার প্রতিষ্ঠিত করতে হবে। সেনাবাহিনী এবং সকল যৌথ বাহিনীকে সাথে নিয়ে, তাদেরকেও সাথে রেখে আমাদেরকে একটা বিপ্লবী সরকার করতে হবে। 10 বছর 20 বছর প্রয়োজনে একটানা বিপ্লবী সরকার শাসন করবে। এরপরে যখন দেখবে যে এই দেশের আওয়ামী লীগ, এই দেশের বিএনপি, এই দেশের জামাত, এই দেশের সাধারণ পাবলিক, আমরা যারা আছি, আমরা প্রকৃত অর্থে মানুষ হয়ে গেছি। আমরা এখন আর জানোয়ার না, আমরা এখন মানুষ। আমরা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করি। আমরা এখন সঠিক রাজনীতি শিখছি। তখন যদি মনে করে বিপ্লবী সরকার নির্বাচনী সিস্টেমে আসবে। অন্যথায় বিপ্লবী সরকারের, ইরানে যেরকম হয়, বিপ্লবী সরকারের সরকার প্রধান কে হবে বা সরকারের মন্ত্রী কারা সে নির্বাচিত হবে শুধু। যতটা মন্ত্রী থাকবে এই মন্ত্রীদেরকে নির্বাচনে ভোট দিয়ে জিতানোর জন্য শিক্ষিত মানুষদের কাছ থেকে বিভিন্ন ভোটার থাকবে অল্প সংখ্যক, বিভিন্ন থানা থেকে, ইউনিয়ন থেকে, ওই এলাকার শিক্ষিত, একেবারে শিক্ষিত, যারা রাজনীতি করে তারা না, রাজনীতির বাহিরে সাধারণ শিক্ষিত স্কুল কলেজের ভালো মানুষ, যে কোনো দলীয় গোলাম না, এইরকম লোক দেখে দেখে ভোটার হবে। এই ভোটাররা নির্দিষ্ট পরিমাণের নির্দিষ্ট সংখ্যক ভোটার ভোট দিয়ে তাদের এই বিপ্লবী সরকারের বিভিন্ন এই যে উপদেষ্টা থাকবে, মন্ত্রী থাকবে, মন্ত্রীপদ মর্যাদার যারা থাকবে, এদেরকে নির্বাচন করবে। তো এইরকম ভাবে হোক বা যেভাবেই হোক একটা বিপ্লবী শাসন, বিপ্লবী সরকার ব্যবস্থায় আমাদের ফিরে যেতে হবে। অন্যথায় এই জগা খিচুড়ি মার্কা নির্বাচন করে, আমি তো এখনো বিশ্বাস করি যে নির্বাচনের দিন এই থানা থেকে লুট হওয়া যে অস্ত্র, এই অস্ত্র বিদেশ থেকে, শাহজাহান চৌধুরী একটা কথা বলেছিলেন চট্টগ্রামের, অনেকে তখন এটা নিয়ে টল করেছেন, উল্টাপাল্টা বক্তব্য দিয়েছেন। শাহজাহান চৌধুরী বলেছেন নির্বাচনের সময় বিদেশ থেকে, ভারত থেকে, সরাসরি বলেছেন ভারত থেকে বস্তার বস্তা টাকা আসবে, অস্ত্র আসবে, অবৈধ অস্ত্র। তখন প্রশাসন যদি আমাদের কথা না শুনে, আমরা যাকে বলি গ্রেফতার করার কথা গ্রেফতার করে না করে, যাকে বলি আটক করার কথা আটক যদি না করে, পুলিশ যদি আমাদের কথায় না চলে, মামলা না নেয়, তখন
এদেশে সুস্থ নির্বাচন করা যাবে না। পুলিশ আমাদের কথা শুনতে হবে। ভাই এ কথাটা এই জন্যই বলেছিলেন, আজকে যাদের হাতে থানার অস্ত্র, অবৈধ অস্ত্রগুলা যাদের হাতে, তারা যখন এখন ভারত থেকে আবার অবৈধ অস্ত্র পাবে, এই অস্ত্র দিয়ে ভারত বাংলাদেশি আওয়ামী লীগ, তারপরে বিএনপি, এরা তো জোট হয়ে গেছে, গোপন জোট, জাতীয় পার্টি, এই সকল শয়তানি শক্তি যেগুলো আছে সবগুলা মিলে অস্ত্র নিয়ে যখন ঝাঁপিয়ে পড়বে নির্বাচনের দিন, তখন আপনারা মাঠে দাঁড়াইতে পারবেন কি? আমার বিশ্বাস হয় না। ভাই শুনেন, আমি চিনি এখনো, ওই কয়েকদিন আগের একটা ঘটনা, গতকালকের আগের দিন সিলেটের একটা এলাকা হয়েছে কান্দিগাঁও ইউনিয়ন। সেই ইউনিয়নের চেয়ারম্যান বর্তমানে জামাত ইসলামীর, জামাতের চেয়ারম্যান। ওই এলাকার ওই ইউনিয়নের মেম্বারও পর্যন্ত আছে, যেখানে জামাতের মেম্বার পর্যন্ত নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের সরকারের সময়। এবং চেয়ারম্যান সাহেব তারা অনেক নাম করতেছে কান্দিগাঁও ইউনিয়নের। ওই কান্দিগাঁও ইউনিয়নে 2 দিন আগে একটা ঘটনা ঘটছে। মহিলা জামাতের তারা তাদের প্রোগ্রাম থেকে যাইতেছে, তাদেরকে ভিডিও করা হয়েছে এবং পিছন থেকে তাদেরকে উত্ত্যক্ত করা হয়েছে যে এই এরা এরা জামাতের, এরা মহিলা জামাতেরা, এই জামাতিরা এরা এই জান্নাতের টিকিট বিক্রি করতেছে, মানুষকে জান্নাতের টিকিটের কথা বলতেছে, মানুষের এই নাম্বার চাইতেছে, বিকাশ নাম্বার, এই সেই, তাদের নামে ভুয়া স্লোগান দিয়ে পিছন থেকে তাদেরকে উত্ত্যক্ত করা, বারবার টাকাই আপনারা দাঁড়ান, চাইতেছেন কেন, আপনারা দাঁড়ান, আপনাদের সাথে কথা আছে, আপনারা কেন জান্নাতের টিকিট বিক্রি করতেছেন, হ্যান। মহিলাদের পিছনে গিয়ে উত্ত্যক্ত করতে করতে তাদের তাদের মানহানির মতন ঘটনা ঘটাইছে। ভিডিও করতেছে, উত্ত্যক্ত করতেছে, অশ্লীল খারাপ ভাষায় মন্তব্য করতেছে, কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে। আজকে যে লোকগুলা এরকম করেছে, এদেরকে এদেরকে যে প্রতিবাদ করবে, যে লোকগুলা এরকম করেছে, তারা জামাতের নেতাদের বাড়ির পাশ দিয়ে যাইতে হয়, আসতে হয়, এদেরকে যে দাঁড় করাইয়া জিজ্ঞেস করবে যে আমাদের বোনদের সাথে এরকম আচরণ কেন করলা, এরকম অন্যায় কেন করলা, তারা যদি চায় তাহলে খান ধরে উঠবোস করাইতে পারবে। কিন্তু জামাতের তারা জিজ্ঞেস করার সাহস পর্যন্ত পাইতেছে না এখনো পর্যন্ত। আমি যতটুকু জানি এখনো পর্যন্ত এদেরকে জিজ্ঞেস পর্যন্ত করতে পারলো না তারা। অথচ জামাতের যে সমস্ত নেতৃবৃন্দ ছিল, শিবিরের যে সমস্ত নেতৃবৃন্দ ছিল এলাকায়, যারা আওয়ামী লীগের সরকারের সময় বিভিন্ন দেশে চলে গেছে, যাদেরকে ক্রস ফায়ারের আসামি করে রাখা হয়েছিল, এই লোকগুলা যদি দেশে থাকতো তাহলে এদের সাহস হইতো না এইভাবে জামাতের নেতৃবৃন্দের সাথে বা জামাতের নেতৃবৃন্দের সাথে কেউ অন্যায় করে, খারাপ আচরণ করে, হ্যাঁ, এরকম ভিডিও করে ছাড়বে অন্যায় ভাবে। আজকে এরা সাহস পাইতেছে না, জিজ্ঞেস করার সাহস পাইতেছে না। এই সমস্ত নরম জামাত, যে সমস্ত এলাকায় আছে, এদেরকে দিয়ে কিচ্ছু হবে না। এরা নির্বাচনের দিন কিছু করতেও পারবে না, বরং এরা নির্বাচনের দিন পলায়া চেপাগল্লিতে গিয়ে বসে থাকবে। আর এখানে এরা এই ভারতপন্থীরা এরা অস্ত্রের ঝনঝনানি করে নির্বাচনে ফলাফল তারা নিয়ে যাবে। এই জন্যই চরমনাই পীরকে আলাদা করছে, যাতে এই জোটটা দুর্বল হয়। আর কিছু ভোটের কারণে যাতে কিছু কিছু প্রার্থীরা পরাজিত হয়ে যায়, 5-10 হাজার ভোটের কারণে যাতে অনেক প্রার্থী পরাজিত হয়ে যাবে অনেক জায়গাতে চরমনাইয়ের ভোটের কারণে। কারণ এই ভোটগুলো যদি আসতো তাহলে অনেক আসনে জিতে যেত 5-10 হাজার ভোট বেশি পেয়ে। এইরকম গভীর ষড়যন্ত্র চলতেছে আমাদের নির্বাচন নিয়ে। এখন আমাদের সচেতন হতে হবে, চোর ডাকাতদেরকে আমরা ভোট দেব না, আমরা ঐক্যবদ্ধ থাকবো। নির্বাচনের পরিবেশ না থাকলে নির্বাচন বয়কট করে চূড়ান্ত বিপ্লবের ডাক দিয়ে 12 তারিখের আগেই বিপ্লবী সরকার করতে হবে। চোখ কান খুলে রাখতে হবে, এখন সময় ক্ষেপণ করা যাবে না যে হয় ভালো নির্বাচন হয় মনে হয় আমরা পাশ করে যাব, এরপরে শেষ পর্যন্ত তারা ষড়যন্ত্রকারীরা ফাঁস হয়ে যাবে, জুলাই হেরে যাবে, আবার শেখ হাসিনার আওয়ামী লীগের পুনর্বাসন হবে, আবার দেশ 20-30 বছরের জন্য জিম্মি হবে। এটা আমরা দেখতে চাই না। তো ভালো থাকুন সবাই।